হাজত 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 জীবনটা এক হাজত 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 জীবন মানে হাজত মাটির মানুষ বোঝে না রে এ জীবন সংসারে কেউ দোষে কেউ বিনা দোষে খাটে রে হাজত 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 জীবনটা এক হাজত 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 জীবন মানে হাজত দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে হাজত 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 জীবন মানে হাজত 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 জীবনটা এক হাজত। আচ্ছা আমি বুঝতে পারছি না যে আপনি ওই মজনুর খপ্পরে কিভাবে পড়লেন। না আসলে ওই ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমার তো হিতাহিত জ্ঞান ছিল না, আমি আসলে পরামর্শের জন্য ওর কাছে গিয়েছিলাম। আমার হাজবেন্ড থানার অফিসার ইনচার্জ, অথচ আমার বান্ধবী শ্বশুর বিনা দোষে কষ্ট পাচ্ছে। আরে উনি শিক্ষকতার উপরে অনেক পদক পেয়েছেন। হ্যাঁ, তো পদক পাওয়া শিক্ষককে পুলিশে ধরবে কেন? I don't know। আমাকে যদি হাজতে না পাঠান আমি কিন্তু সব কিছু আচ্ছা আমি নিয়ে যাব ঠিক আছে। ওই মজনুকে ফোন করবা, ওই দাঁড়ানো মজনুকে ফোন করবা। তুমি বুঝতে পারছো না ওদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে। আমি তো বুড়ো হয়ে গেছি। কে বলেছে তুমি বুড়ো হয়ে গেছো? তুমি এখন ইয়াং আছো, ঠিক আছে? এই আমার চকলেট কোথায়? তুই না বললি আমাকে চকলেট দিবি? একটু পরে দিই, কথাটা শেষ করি। আগত তো বললি একটু পর। আচ্ছা ও আর একটা কথা শোন, আমি না হাজতে যাব। হাজতে? না না, আপনাকে তো আমি হাজতে রাখতে পারি না। না না না, হাজত খুব ভালো জায়গা, আমি হাজতে যাব। কিন্তু তোমাকে তো রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? তা কি করে সম্ভব? শোনেন, আপনি এখানে এই দেখ, তুই আর কথা বলবি না। একবার তুই আমার সঙ্গে খুব বেয়াদবি করেছিস। আমি এখনো কিন্তু সন্ধি বাতাননি। আমাকে যদি হাজতে না পাঠান আমি কিন্তু সব কিছু আচ্ছা আমি নিয়ে যাব ঠিক আছে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব ঠিক আছে আপনি যাবেন। আমি নিয়ে যাব তো তোমাকে। এখন বলেন যাবেন? আমি এক্ষুনি তোমাকে নিয়ে যাচ্ছি, এক্ষুনি নিয়ে যাচ্ছি। হ্যাঁ শান্ত হও। হ্যাঁ এক্ষুনি নিয়ে যাচ্ছি, চলো চলো। ঠিক আছে চলো। ওনাকে নিয়ে হাজতে যাও। আসুন। হাজির কোথাকার। হ্যাঁ চলো 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 চলো। দিবা, আমরা সব কিন্তু কথা শেষ হয়ে আমি রেখে এসে বলছি। শোনেন, মামুন সাহেবকে খোঁজার জন্য আমরা কিন্তু সোর্স লাগিয়েছি, এই জন্য ওনার ডিটেলস জানা দরকার ছিল। আচ্ছা আমি আসছি। স্যার আপনার একটা বিস্কুট দিই স্যার। না না স্যার, ভিজাই খেলে ভালো লাগবে স্যার। খারাপ বিরিজ নাই তো স্যার, হাতেই দিলাম স্যার। স্যার ভিজাই ভিজাই খান, ভালো লাগবে স্যার। স্যার আপনার আমার থানায় যেতে বুঝলেন, আপনার শরীরটা ভালো না, জ্বর মেজমেজ করতেছে স্যার, যাইতে পারিনি স্যার। স্যার আপনি কষ্ট করে আসলেন, বলেন স্যার আপনার কি খেদমত করতে পারেন? মামুন মাস্টার কোথায়? জানি না স্যার। খোঁজ নাও। কেমনি স্যার? তারে আজকের মধ্যে দরকার। কেমনি হাজির করবো স্যার? তার তো মোবাইল নাই স্যার, যোগাযোগ করতে পারতেছি না তো স্যার। খুঁজা বাইর করো।
আরে স্যার বললাম না আমার মোবাইল নাই, মোবাইল থাকলে তো তাও খুঁজে বের করতে পারতাম স্যার। তারে আমার খুব জরুরি দরকার। কেন স্যার? মনির স্যারের সামনে তারে তুমি আজকের মধ্যে হাজির করবা, নাহলে খবর আছে। হ্যালো, এই 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 যাও। চা দিতে বলি? আচ্ছা, আপনি বলেছিলেন সেদিন মামুন সাহেব বাসায় ফিরে হঠাৎ চুপচাপ হয়ে যান। ও বাসায় ফিরলো, ফ্রেশ হলো, আমি ওকে ডিনারের জন্য ডাকলাম, হঠাৎ করে আমার সাথে রাফ বিহেভ শুরু করলো, তুই তুকারি করে কথা বলা শুরু করলো। ছোট লোকের মতো আচরণ করছো কেন? তুই কোন জায়গায় বললো? হ্যাঁ, কোন জায়গায় বললো? মামা প্লিজ তোমার বিহেভিয়ার ঠিক করো। বিহেভিয়ার তোর কাছে শিখতে হবে আমার। কে তুই? আচ্ছা কি হয়েছে তোমার, আমাকে বলো তুমি। কি তোকে কি বলবো? আয়া, তুমি একজন এডুকেটেড পারসন হয়ে বস্তিবাসীর মতো আচরণ করছো। হ্যাঁ বুঝতে পারছি। তোর তোর রাজীব তো রাজপুত্র, যাও রাজীবের কাছে যাও, আমার কাছে সাইনবোর্ড বানানো দাও। যা। প্লিজ জাস্ট স্টপ ইট। সহ্যের সীমা ছাড়াই যাচ্ছে। সীমা আর শিবা তুই অনেক আগে ছাড়াইছিস, বিয়ের আগে ছাড়িয়েছিস, বিয়ের পরে ছাড়িয়েছিস। যা প্লিজ স্টপ ইট, আমি নিতে পারছি না। নেওয়ার দরকার নাই তো, যা যা। যাবো মানে কোথায় যাবো? কোথায় যাবি তুই জানিস না? কোথায় যাবি? তুই রাজীবের কাছে যাবি, তোর নাগরের কাছে যাবি। যা, যে তাদেরও বাচ্চা, তুইও বাচ্চা, আমারও বাচ্চা। সেই রাতেই আমি বাসা থেকে চলে গেলাম, আমার বাবার বাড়িতে যেয়ে উঠলাম। বাবা আমাকে একা একা দেখে টেনশনে পড়ে গেল। আমি কিছু লুকাইনি, সব খুলে বলেছিলাম বাবাকে। সব শুনে বাবা ফিল করলো যে সবকিছুর জন্য মনে হয় সেই অপরাধী। বাবা, মামুনকে সাইজ করা কোনো ব্যাপার না। এলাকার ছেলে পেলে লাগাই দিলে হাত পা ভেঙে একেবারে হাতে ধরাই দিবে। যাও তো, ফোনটা নিয়ে আসো তো। চুপ কর। আসলে ভুলটা আমারই হয়েছে। আমার ভেতরে ভেতরে একটা অহংকার ছিল, আমি মানুষ চিনতে পারি, কিন্তু মামুন আমার সে ভুলটা ভেঙে দিল। এত ভদ্র, এত অমায়িক, এত আদব লেহাজ। কথা আছে না বাবা, অতি ভক্তি হচ্ছে চোরের লক্ষণ। একটু চুপ করো না। এতিমখানায় মানুষ হওয়া একটা ছেলে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছে।
আমি নিশ্চিন্ত ছিলাম মামুনকে নিয়ে। আমার একমাত্র মেয়েকে ওর হাতে তুলে দিলে সুখে থাকবে, কিন্তু সেই মামুন আত্মীয় স্বজনরা বলতো বংশমর্যাদা, রক্ত সম্ভ্রান্ত বংশ ছাড়া সম্পর্ক করো না। কিন্তু আমার স্যার জগদীশ বাবু বলতেন এসব কিছু না, এসবে কোনোদিন বিশ্বাস করবি না, তাহলে ভুল করবি। আমি সেদিনও বিশ্বাস করিনি, আজও করি না। তাই তো মামুনকে আমার ভালো লেগেছিল। আমার বিশ্বাস ছিল মামুনের হাতে দীপাকে তুলে দিলে দীপা সুখী হবে। সে আমি এত বড় ভুল করলাম। আমার একমাত্র মেয়ের জীবনটা আমি নষ্ট করে দিলাম। বাবা, বাবা শোনো, আজকের পরিস্থিতির জন্য তুমি নিজেকে অপরাধী মনে করো না। এখানে তোমার কোনো দোষ নেই। মামুন খুব ভালো একটা ছেলে, আমাকে অনেক ভালোবাসে, খালি ওর রাগটা অনেক বেশি। আমি সব ঠিক করে নিতে পারবো বাবা, তুমি টেনশন করো না। কিসে ঠিক করবি তুই? মামুনের কোনো দোষই তো তোর কাছে ধরা পড়ে না। আমার প্রথমেই মনে হয়েছিল ওই ছেলেটা একটা ধান্দাবাজ ছেলে। তুমি চুপ করো না। আর কত চুপ করবো, কত চুপ করবো? চুপ করতে করতে তো একেবারে চুপ হয়ে গেছি। আমার ধারণা ছিল মামুন আমাকে সরি বলবে, কিন্তু আলটিমেটলি তা হয়নি। না হয়েছে। সেই রাতেও আমাকে ফোন করে সরি বলেছে। তাহলে পরে এসব ঘটনা ঘটলো কিভাবে? আমার দোষে। সরি, বুঝতে পারলাম না। আসলে মামুন খুব অল্পতেই রেগে যায়, আবার ওর রাগটাও বেশিক্ষণ থাকে না। আমাকে ফোন করে অনেকবার সরি বললো। না, আমার কাছে মনে হলো যে আর কতদিন, ওকে একটু পানিশমেন্ট দেওয়া উচিত, ওর রাগটাকে কন্ট্রোল করা উচিত। আবার আমি এটাও জানি যে আমি ছাড়া ও পৃথিবীতে আর কেউ নেই। ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না, আমাকে প্রচন্ড ভালোবাসে। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ভালোবাসার মূল্য দেওয়ার চেয়ে পানিশমেন্টটা অনেক জরুরি। তাই অনেকবার সরি চাওয়া সত্ত্বেও আমি রাজি হইনি, ক্ষমা করিনি। আবার রেগে গেল। তারপর আমার বাসায় চলে আসলো আমাকে জোর করে নিয়ে যাওয়ার জন্য। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখনই বের হও। তুমি ভুল করেছো, প্রত্যেকদিন ভুল করো এবং প্রত্যেকদিন মাফ চাইবে, প্রত্যেকদিন আমাকে ক্ষমা করতে পারবো না। ইনাফ ইজ ইনাফ। আমি আর কোনো কিছু শুনতে চাই না, তুমি বের হও। তুমি আমার হাত ছাড়ো। কোনো কথাতে আমি রাজি হব না, তুমি বের হও। আমি কোনো কথা, তুমি বলতেছি না তোমার কোনো কথাতে রাজি হব না, তুমি নাও। তুই যাবি, তুই যাবি, তুই আমার সঙ্গে এই মুহূর্তে যাবি, এই মুহূর্তে যাবি। তুই আমার যাবো না, তুমি বের হও। তুমি ছাড়ো আমাকে। যাবি, তুই আমার জামাই। আমি তোর হাজবেন্ড, তুই যাবি। আরে তোর ছাড়া যাবে জামাই, যাবে সরে করছা সরে যাবে। যাও এখান থেকে। ও একটু অনেক তুমি আমার বাবাকে কিছু করে মারতে তুই চেষ্টা করো। তুই যাবি, আমি যাবো না। তুই যাবি, তুই কেন থাকতে চাস আমি জানি না। কি ওকে পার্টি ভাই সাথে আরে তোর সরে বাবা, বাবা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমার বাবাকে মারতে এসছো? বেরিয়ে যাও। বাবা, 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 তুই আমার বাবা, তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস? আমার বাবার গায়ে হাত তুলেছিস? আমার বাবার গায়ে হাত তুলেছ? ওকে আমি আচ্ছা, তোরা ভেতর নিয়ে যাবে, একটু ট্যাক্সি নিয়ে আসছি, এক্ষুনি হাসপাতাল নিতে হবে। সরি। তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। তা জানি, তবে একটা বিষয়ে গ্যাপ থেকে গেল।
কোন বিষয়টা? বিষয়টা আসলে মামুন সাহেবকে না পাওয়া গেলে বোঝা যাবে না। আমাকে কি বলা যায় কোন বিষয়টা? আচ্ছা বলুন তো, মামুন সাহেব আর রাজীব সাহেবের কি দেখা সাক্ষাৎ হয়েছে? হ্যাঁ হয়েছে। আমাকে বলেছিল একবার দেখা হয়েছে, কিন্তু তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা আমাকে বলেনি। আমি জানি। ও মিস লাবণী, আসেন আসেন আসেন, বসেন।